প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা নির্বাচন নিয়েই আলোচনা করব, কারণ আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু নির্বাচন নিয়ে কি কোনো সংখ্যা আছে, সেটা আমরা আলোচনা করব। এর সাথে আনুষঙ্গিক যে প্রসঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ শুনবো। আমাদের সাথে দুইজন বিশ্লেষক আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাই। অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, যেটা বলছিলাম যে এই প্রশ্ন আপনি শোনেন কিনা জানি না, কিন্তু আমি প্রায়ই ইদানিং শুনি যে 12 তারিখে তো নির্বাচন হচ্ছে, কিন্তু আদৌ কি হচ্ছে, কোনো সংখ্যা কি আছে, বা কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? অনেক ধন্যবাদ। এটা আজকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর মাত্র মাঝখানে আছে 11 দিন, অর্থাৎ 12 তারিখে যদি নির্বাচন আমরা হচ্ছে বলে ধরে নেই, অর্থাৎ এইরকম একদম নির্বাচনের এটা বলা যেতে পারে আগ মুহূর্ত। তো এইরকম সময়ে নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্নটা আসা দুর্ভাগ্যজনক। আপনি একটা নির্বাচন হওয়ার জন্য যেসব শর্তগুলোর উপস্থিতি থাকা দরকার, আপনি যদি সেগুলোর উপস্থিতি আছে কিনা যদি আমরা খেয়াল করি, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো তারা তাদের সর্বোচ্চ দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনী প্রচারণার মাঠে তারা কাজ করছে। আমরা দেখছি নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো তারা ধাপে ধাপে সবগুলো সম্পূর্ণ করে নিয়ে আসছেন। আমার যদি আপনার ঢাকার বাইরে যদি সাধারণ মানুষের মধ্যে যদি আপনি দেখেন যে নির্বাচন নিয়ে কিন্তু এখন আগ্রহ এবং তাদের এক ধরনের মানসিক প্রস্তুতিও শুরু হয়েছে। আমি গত সপ্তাহে ঢাকার বাইরে থেকে আমি আসছিলাম, আমি দেখলাম যে যেদিন আসছি সেদিন দেখি যে সামরিক বাহিনীর কনভয়গুলো এক জায়গা থেকে, ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং আমি একাধিক জায়গায় দেখলাম যে এখানে কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, অর্থাৎ যারা নির্বাচনের সময় একটা অন্যতম ভূমিকা পালন করবে আমাদের সামরিক বাহিনী, তারা বিভিন্ন জায়গায় নির্বাচন উপলক্ষে তাদের কেন্দ্রগুলো স্থাপন করছে। আমরা গতকালকে দেখলাম বিজিবির তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, পুলিশ বাহিনীর তরফ থেকে বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি এই সবগুলো প্রস্তুতি যদি ঠিক থাকে, এবং যেগুলো আমরা দেখছি যে মোটামুটি এখনো পর্যন্ত যথা নিয়মে চলছে, তাহলে নির্বাচন হবে না এই প্রশ্নটা কেন উঠবে? এই প্রশ্নটা যদি ওঠে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নটা উঠছে কোন জায়গা থেকে। অর্থাৎ এই প্রশ্ন তোলাটাও আমার কাছে মনে হয় যে কোনো এক ধরনের অভিসন্ধিমূলক হতে পারে। কারণ নিশ্চিতভাবেই আছে, বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আছে, নির্বাচন না হওয়াটাও কারো আকাঙ্ক্ষার মধ্যে আছে, কোনো কোনো পক্ষের আকাঙ্ক্ষার মধ্যে আছে। তো আমি এরকম ভেবে নিতে আমার পক্ষে অসম্ভব ব্যাপার না যে যারা আসলে নির্বাচনটি চাচ্ছে না, তারা কি এই জাতীয় প্রচারণাকে সহযোগিতা করছে কিনা, যে নির্বাচন হবে কি হবে না, এই আশঙ্কাটা উদ্দেশ্যমূলকভাবেই তৈরি করছে কিনা। বাস্তব ভিত্তি যদি আমি বিবেচনা করি, তাহলে আসলে ভোটারদের প্রস্তুতি, প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং সক্রিয়তা এবং প্রচার কাজের যে প্রসার আমরা দেখছি, সেই জায়গা থেকে দেখলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন না হওয়ার কোনো পরিস্থিতি আছে। আর একটা রাজনীতি বিজ্ঞানের জায়গা থেকে যদি আমি আরেকটা জায়গা দেখি, যে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত যে পক্ষগুলো রয়েছে, সেই পক্ষগুলো তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে, যেহেতু তারা তারা খুব র্যাশনাল চিন্তা করেন, অর্থাৎ তারা তাদের লাভ ক্ষতি নিয়ে চিন্তা করেন। তাহলে নির্বাচন যদি না হয়, তাহলে এখান থেকে কার লাভ কার ক্ষতি। তো সেক্ষেত্রে আমি দেখছি যে যারা রাজনৈতিক দলগুলো আছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচন না হলে তাদের কারোর কোনো লাভ নেই। যেসব আমি যদি দেখি যে আমাদের দেশের ব্যবসায়ী শ্রেণী, নির্বাচন যদি না হয় তাহলে তাদেরও কোনো লাভ নেই। আমি যদি দেখি আমাদের যে আমলাতন্ত্র আছে, সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র আছে, যদি নির্বাচন না হয় তাহলে যে এক ধরনের অস্থির কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকেও তাদের খুব বিশেষ কোনো লাভ নেই। এবং সবচেয়ে বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন বা অন্তর্বর্তী সরকার তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতার যে পর্যায়ে এখন এসে পৌঁছেছে, সেই পর্যায়ে এসে এটা যদি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘ সময় থাকে, নির্বাচনবিহীন পরিস্থিতি যদি দীর্ঘ সময় থাকে, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার যে সামর্থ্য,
আমি নিশ্চিত না যে এই অন্তর্বর্তী সরকারের সে সামর্থ্য আছে কিনা। ফলে তাদের পক্ষেও আসলে নির্বাচন না হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি করা যুক্তিতে আসে না। তো এইগুলো যদি আমি বিবেচনা করি, অর্থাৎ নির্বাচন না হওয়ার যে পে অফ, এই সিদ্ধান্তটার যে যে ফলাফল, সেই ফলাফলটা আসলে এই পক্ষগুলোর কারোর জন্যই খুব সুবিধা তৈরি করে বলে আমার কাছে মনে হয় না। ফলে আমি দেখি না যে নির্বাচনটা না হওয়ার কোনো প্রেক্ষিত আছে। একটা উদ্বেগ আছে, সেটা হচ্ছে যে দেশের আমাদের দেশ যেহেতু ছোট দেশ, ফলে আমাদের দেশের অনেক কিছুই অনেক সময় দেশের বাইরের অনেক পক্ষগুলোর অনেক রকমের প্রভাব থাকে। সেক্ষেত্রে যে সমস্ত পক্ষগুলো সম্ভাব্য আমাদের এখানে প্রভাব বিস্তার করতে পারে, যেমন আমি যদি বলি আমাদের প্রতিবেশী দেশ, কিংবা যেগুলো আমরা মিডিয়াতে দেখছি বা আমরা জানি যে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যারা খুব ক্ষমতাশালী পক্ষ, ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন কিংবা ভারত, এই বৈদেশিক শক্তিগুলোর তাদেরও যদি আমি ভূমিকাটা দেখি বা তাদের লাভ ক্ষতির জায়গাটাও যদি আমরা একটু বিবেচনায় নেই, সেক্ষেত্রে বাংলাদেশের মতন এরকম একটা বিপুল জনগোষ্ঠী সম্পন্ন দেশে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীল পরিস্থিতি থাকা এই পক্ষগুলোর কারোর জন্যই যে খুব বেশি লাভ তৈরি করবে সেটাও আমার বিবেচনাতে আসে না। ফলে আমি আভ্যন্তরীণ পরিস্থিতি এবং বহিঃ পরিস্থিতি দুটোকে মিলিয়েই যদি আমি বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন না হওয়ার মতন কোনো পরিস্থিতি আছে। জি, খায়রুল আনোয়ার, আপনি সুন্দর করে বলেছেন ব্যাখ্যা যে আমরা নির্বাচনী পরিবেশ বা রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, ইলেকশন কমিশন বা অপর যা স্টেক হোল্ডার আছে তাদের প্রস্তুতির, বা আমরা দেখছি যে এগুলো নির্বাচনী প্রচারণা চলছে, নির্বাচনী রোডে বাংলাদেশ উঠে গেছে, কিন্তু তারপরে এই প্রশ্নগুলো কেন উঠছে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন, তারপরে আপনি হয়তো যাদের সাথে ইন্টারাকশন করেন তাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে। তার মানে কেউ না কেউ, কোনো না কোনো পক্ষ একটা ন্যারেটিভ তৈরি করে বাজারে ছেড়ে দেওয়ার একটা বিষয় আছে। এরা কারা, বা কারা আসলে লাভবান হতে পারে? ধন্যবাদ। প্রফেসর মারুফ কিন্তু বলেছেন বিস্তারিতভাবে যে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে বা কেন এই শঙ্কা তৈরি হচ্ছে। উনি যেমন দেখেন না, আমিও কিন্তু মনে করি আর 10 দিন বাকি আছে, আজকে 1 তারিখ, 12 তারিখে নির্বাচন, 10 দিন। এখন আর এই শঙ্কাটা আছে বলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে উনি ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন, শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, এবং উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিবে। তো এখন সেরা নির্বাচন হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে, কারণ সরকার এই নির্বাচনটা নিয়ে এক ধরনের সময় বা কালক্ষেপণ কিন্তু করেছে। সরকার ফোকাস ছিল না, সরকার অন্যদিকে সরকারের ব্যস্ততা ছিল। তো সেই ধরনের সেরা বা শ্রেষ্ঠ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও নির্বাচন একটা হবে, এটা ঠিক। এবং সরকার দিক থেকে নিশ্চয়ই চেষ্টা করবে। প্রফেসর ইউনূস তার সুনাম, যেটা বিভিন্ন কারণে অনেকটা ক্ষুণ্ণ হয়েছে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে, ওনার সুনামটা উনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন। আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, 3টা ফ্যাক্টর কাজ করবে। একটা হচ্ছে প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা মণ্ডলী, রাজনৈতিক দলগুলো। তো সব দলগুলো তো এখন মাঠে নেমে পড়েছে, তারা রাত দিন প্রচারণায় ব্যাপৃত। ম্যাসিভ জনসভা তারা করছে ঢাকার বাইরে। বিএনপি প্রধান তারেক রহমান, উনি উত্তরবঙ্গে আছেন, তারপরে আপনার চিটাগাং, সিলেট ব্যাপকভাবে সফর করছে। জামাত অনুরূপভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী, তারাও একইভাবে সফর করছে। আবার ইন্ডিভিজুয়াল প্রার্থীরা তার এলাকাতে তারা প্রচারণায় ব্যস্ত আছে। তো নির্বাচনের যদি হাওয়া বলেন, সেটা কিন্তু বেশ জোরে সোরে বলছে। সেখানে কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচন তফসিল ঘোষণার পর দিন এখানে সম্ভব প্রার্থী একজন মারা গেলেন, আর ওসমান হাদি উনি মারা গেলেন। আবার এই কয়েকদিন আগে শেরপুরে একটা ঘটনা ঘটেছে। এগুলা হচ্ছে বিচ্ছিন্নভাবে, মারামারি ঘটনা ঘটছে। এটা কিন্তু কম বেশি এর আগেও একবার কখনো যে হয়নি নির্বাচনের ঘটনা, সেটা ঠিক না। কিন্তু নির্বাচন না হলে সেটা বিকল্প কি আছে? সেটা কি বাংলাদেশ নির্বাচন যদি না হয়, সেটার ভার কি বাংলাদেশ বহন করতে পারবে? আপনার 2014 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনের নামে যে ধরনের জালিয়াতি, তারপর আপনার কলঙ্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে তো মানুষ চাচ্ছে যে একটা আপনাকে তো যেতে হবে, আপনাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি আপনি চালু করতে চান, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এর বিকল্প তো আমি কোনো কিছু দেখি না। এবং উপদেষ্টাদের কেউ কেউ কিন্তু বলেছেন যে নির্বাচন যদি না হয় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সেটাই ভার কিন্তু আমরা বহন করতে পারবো না। দেশের অর্থনৈতিক অবস্থা বলেন বেশ
নাজুক অবস্থায় কিন্তু আছে। ব্যাংকিং সেক্টরে এক ধরনের সমস্যা, ব্যবসার ক্ষেত্রে এক ধরনের সমস্যা। কত বছরে কিন্তু এই গত 17 মাসে কিন্তু সেভাবে কোনো বিনিয়োগ কিন্তু হয়নি, বিদেশি বিনিয়োগ। অনেক কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই যে জট সব কিছুতে, এটাতে খুলে আসতে হলে, বেরিয়ে আসতে হলে আপনাকে নির্বাচনে যেতে হবে। তা আমি মনে করি যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। এখন কতটা ভালো নির্বাচন হবে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক ধন্যবাদ। কাজী মারিফুল ইসলাম, ক্যাম্পেইন কেমন দেখছেন? বিশেষ করে অনেক বছর তো আমরা একটা নিয়মতান্ত্রিক ক্যাম্পেইন দেখি না, বা একতান্ত্রিক বা একতরফা ক্যাম্পেইন বা দেখেছি। এবার কেমন দেখছেন, বা আচরণবিধি কেমন পালন করা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে এখনকার যে বিবদমান দুটো পক্ষ, তাদের বক্তব্য, পাল্টা বক্তব্য সব মিলে কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আমাদের এইবারের নির্বাচন কিন্তু অনেকগুলো জায়গা থেকে একটু বিশিষ্ট। এ কারণে যে এবার নির্বাচনে কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কিন্তু সবাইকে নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। ফলে নির্বাচনী প্রচারণাটাকে যদি আপনি দেখেন, তাহলে এটার কয়েকটা স্তর আছে। প্রথমত একটা সেটা হচ্ছে আমাদের সামাজিক মাধ্যমে একরকমের প্রচারণা চলছে, একটা চলছে কেন্দ্রীয় নেতাদের প্রচারণা, আর একটা চলছে প্রার্থী পর্যায়ে প্রচারণা, অর্থাৎ একেবারে সংসদীয় এলাকা ভিত্তিক প্রচারণা চলছে। এই তিনটা স্তরকে যদি আপনি দেখেন, তাহলে সামাজিক মাধ্যমে যে প্রচারণাটা চলছে, সেই প্রচারণার মধ্যে আমরা দেখছি এখনো পর্যন্ত আমি বলবো যে একটা সহনশীল অবস্থায় আছে। এখানে যারা প্রতিযোগিতা করছেন তাদের সর্বোচ্চ দিয়ে, যেমন বিভিন্ন পোস্ট কার্ড কিংবা মিম কিংবা গান তৈরি করা, রিল তৈরি করা, এইগুলো দিয়ে প্রচারণাটা করছে। এবং সেক্ষেত্রে যে ধরনের আমরা প্রতিদ্বন্দ্বিতা কিংবা যদি বলি বিরোধিতার জায়গা দেখছি, একটা দল আরেকটা দলকে বিরোধিতা করছে, সেটা এখনো পর্যন্ত যা চলছে সেটা খুব যে ভব্যতার সীমা কিংবা অস্বাভাবিক কোনো আচরণের জায়গা সেটা না। ফলে সামাজিক মাধ্যম কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে সেখানে সবগুলো দলই কিন্তু সক্রিয়, এবং সেই সক্রিয়তার জায়গায় যারা ছোট ছোট দল, তারাও কিন্তু তারা মোটামুটি একটা অবস্থান নিয়ে রাখতে পেরেছেন। দ্বিতীয়ত যদি আমি বলি ন্যাশনাল লেভেলের লিডারশিপদের প্রচারণা, যেটা আপনি বিএনপির যিনি চেয়ারপারসন কিংবা জামাতের আমির কিংবা গণসংহতির প্রধান কিংবা অন্যান্য দলগুলোর যারা প্রধান, তারা যে ক্যাম্পেইনগুলো করছেন, সেই ক্যাম্পেইনগুলো একই সাথে যেমন তার নিজের প্রচারণা, আবার তার দলের প্রচারণা। তো এই প্রচারণার জায়গাতে এখনো আপনি দেখেন যে কয়েকটা ছোট ছোট জায়গা ছাড়া মোটামুটিভাবে কিন্তু আমি বলবো যে একটা ইতিবাচক প্রচারণাই আমি দেখছি। অর্থাৎ আমরা অতীতে যেরকম দেখেছি যে ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ, প্রচণ্ড রকমের কাদা ছোড়াছুড়ি, সেই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমি খুব বেশি দেখছি না। এবং বিশেষ করে আমার এটা বলতেই হয় যে সবচেয়ে বড় যে দলটি, তাদের তরফে আমি কিন্তু অনেক লক্ষণীয় মাত্রার সহনশীলতা লক্ষ্য করছি। অর্থাৎ তাদেরই এইসব আচরণ ভেঙে ফেলার অতীতের নজির বড় দলগুলোই বেশিরভাগ সময় ভাঙে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে বক্তৃতা, তাদের যে অবস্থান, তাদের যে প্রচারণা কৌশল, সেই কৌশলের মধ্যে একটা সভ্য একটা সীমা তারা রক্ষা করছেন, যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা ইতিবাচক ব্যাপার বলে আমার কাছে মনে হয়। কিন্তু এই প্রচারণাটার কিন্তু অন্য একটা মাত্রা আসলে যাচ্ছে সংসদীয় এলাকা পর্যায়ে। সেই সংসদীয় এলাকাতে আমি দেখেছি, আমি খুলনা শহর, খুলনার ইমিডিয়েট কাছেই খুলনা 2-3 এই দুটো কেন্দ্র, বরিশাল, পটুয়াখালীতে আমি নিজে দেখে এসেছি যে আচরণবিধি ভাঙা হচ্ছে, কিন্তু সেটা খুব বড় আকারে না। যেমন ধরা যাক যে পোস্টার লাগানো হচ্ছে, আমি দেখেছি যে পোস্টার বা ব্যানারের ক্ষেত্রে অনেকে পিভিসি বা প্লাস্টিক ব্যবহার করছে, যেটা করার কথা না। ধরেন মাইকের ব্যবহার করছে, রাত্রে নির্দিষ্ট সময়ের পরে থাকার কথা না, কিন্তু করছে। কিন্তু এরকম বিকট কিছু হচ্ছে না, অ্যাটলিস্ট আমি দেখিনি যে এমন ভয়ঙ্করভাবে এটা ভেঙে ফেলা হচ্ছে, পরস্পরকে মারামারি করছে, এইরকম পরিস্থিতি আমার চোখে পড়েনি। আমি খবরের কাগজটাও ফলো করছি ক্যাম্পেইন ফলো করার জন্য। তো সেক্ষেত্রেও তো আমরা শেরপুরের দুঃখজনক ঘটনার কথা আমরা জানি।
কয়েকটা জায়গায় তো সহিংসতা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনী সহিংসতায় এই প্রচারকালে এটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গেই এটা রয়ে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত চিরতরে মানে এটাকে নির্মূল করা সম্ভব হয়নি। কিন্তু আমি প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক এবং কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত না, কোনো সহিংসতাই কাঙ্ক্ষিত না। এইটা বলার পরেও আমি বলবো যে যদি সংখ্যার বিচার আপনি করেন, মানে অতীতের সাথে যদি প্রবণতা চিন্তা করেন, তাহলেও এখনো পর্যন্ত সহিংসতার মাত্রাকে আমরা যদি দেখি সেটা কিন্তু কোনোভাবেই অস্বাভাবিক পর্যায়ে যায়নি। অর্থাৎ মাঠ পর্যায়ে তাহলে যে নির্বাচনী প্রচারটা চলছে সেখানেও কিন্তু একরকমের কিন্তু পারস্পরিক মোটামুটি মেনে চলার একটা প্রবণতা দেখা দিচ্ছে। ফলে এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা ইতিবাচক। তবে একটা বড় উদ্বেগের জায়গা আছে, যে সমস্ত প্রার্থীরা নারী প্রার্থীরা আছেন, আমরা দেখছি যে নারী প্রার্থীরা বিশেষভাবে আক্রমণের শিকার হচ্ছেন, সেটা সব দলের পক্ষ থেকেই। এবং সেই তাদের 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 সামাজিক মাধ্যমে তারা বুলিংয়ের শিকার হচ্ছেন, তারা মাঠ পর্যায়ে তারা অতিরিক্ত চাপের মধ্যে আছেন। এবং যেহেতু অন্য পুরুষ প্রার্থীরা, পুরুষ প্রতিদ্বন্দ্বীরা প্রচুর পরিমাণ তাদের লোক সমাগম, তাদের অর্থের প্রয়োগ, তাদের সাংগঠনিক প্রয়োগ এবং স্থানীয় মাস্তানদের জোগাড় করার যে কাজটা, সেই কাজটা নারী প্রার্থীদের উপরে কিন্তু অতিরিক্ত চাপ তৈরি করছে। অর্থাৎ সেটা তাদেরকে অনেকটাই মানে এই পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশ নেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করাটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ফলে এই জায়গাটাতে আমাদের একটা বড় উদ্বেগের বিষয় আছে। কারুল আনোয়ার, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর যে আচার আচরণ, বক্তব্য, পাল্টা বক্তব্য, সেটা এখন পর্যন্ত কাজী মারুফুল ইসলাম যেটা বললেন যে একটা সীমার মধ্যে আছে, ভব্যতার মধ্যে আছে। কিন্তু যেহেতু এখনো 10 দিন বাকি, আমরা কি কোনো আশঙ্কা আছে কিনা বা আশা করতে পারি কিনা যে এখন শেষ পর্যন্ত এই রাজনৈতিক একটা ভালো সহাবস্থানের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাব? না, আশঙ্কা তো আছেই, তবে আশঙ্কাটা আমরা ভালো কিছুই আশা করবো আর কি। এখন পর্যন্ত প্রচারণার যে ধারা লক্ষ্য করা যাচ্ছে আর কি সারা দেশে, যে মারুফ যেটা বললেন, অধ্যাপক মারুফ, সেটা হচ্ছে যে এটা যে দলীয় পর্যায়ে আছে, দলীয় প্রধানরা করছেন, আবার সংসদ এলাকা ভিত্তিক সেখানে প্রচারণা হচ্ছে। সেখানে যে ঘটনা কিছু ঘটছে না তা তো না, ঘটছে, কিন্তু সেটা এত ব্যাপক আকারে এখনো কিন্তু কোনো সহিংসতা বা সংঘাত ও পর্যায়ে যায়নি আর কি। এখন বাকি 10 দিন আমার মনে হয় সেটা হয়তো ওইভাবে হবে না আর কি। একটা ধারা যেটা শুরু হয়েছে সেইভাবেই যাবে, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। এবং নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো চায়, তারা যদি তাদের প্রার্থীদের উপরে যদি তাদের মানে নিয়ন্ত্রণ থাকে, সে নিয়ন্ত্রণের বাইরে তো তারা যাবে না। এবং 300 সংসদীয় আসনে এখন পর্যন্ত কি সেইভাবে বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পেয়েছি, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া। আর প্রচারের যে ধারা শুরু হয়েছে আর কি, সেটা আপনি দেখবেন যে দলীয় প্রধান যারা বক্তৃতা করছেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা কিন্তু উত্তরবঙ্গ যিনি শুরু করছেন, সে তো পঞ্চগড় থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ গভীর রাত পর্যন্ত করছে। আবার সিলেট থেকে শুরু করেছেন, গভীর রাত পর্যন্ত কিন্তু প্রচার চালাচ্ছে। লোকজন শুনতে সমবেত হচ্ছে, বক্তব্য শুনতেছে, যার যার বক্তব্য সে তুলে ধরছে। যেমন বিএনপির ব্যাপারে একটা অভিযোগ করা হচ্ছিল যে তারা হা ভোটের পক্ষে কিছু বলছে না, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে না, তারেক রহমান মাঝখানে বক্তব্য দিয়ে বলে দিয়েছেন যে আপনারা সবাই হা ভোটের পক্ষে ভোটের ইয়েতে রায় দিবেন। তো এটা তো এক ধরনের পরিষ্কার হয়ে গেল যে বিএনপির অবস্থান হা ভোটের পক্ষে। তো সেই হিসেবে আমার মনে হয় যে প্রচারের যে ধারা এখন পর্যন্ত আছে, আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি এর আগে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রথম থেকে এক ধরনের ছিল যে নির্বাচন হবে কি হবে না, সরকারের ভিতরে ডিপ স্টেট আছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এবং তার হয়তো সত্যতা থাকতেও পারে, সরকারের একটা অংশ শুরু থেকে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচন না হওয়া, ক্ষমতায় থেকে যাওয়া, সেই সাথে বাইরেরও কোনো শক্তির ইন্ধন ছিল নির্বাচনকে বিলম্বিত করার জন্য। এখন কি সেটার পিছনে তাদের কি স্বার্থ ছিল সেটা ঠিক জানি না, কিন্তু এরকম একটা প্রবণতা ছিল। এখনও হয়তো বলতে পারেন বিচ্ছিন্নভাবে দু একজন হয়তো থাকতে পারেন। এই কথাগুলো কেন উঠছে যে নির্বাচন হবে কিনা, শেষ পর্যন্ত হলে কেমন নির্বাচন হবে, নিশ্চয়ই এই ধরনের একটা মহল হয়তো একটু সক্রিয় আছে। কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে। এবং সেই হিসেবে আগামী দেখব আমরা হয়তো আগামী দিনের প্রচারের ক্ষেত্রে হয়তো আরও কিছু চমক থাকবে, প্রতিযোগিতা আরও জোরালো হবে। এবং শেষ মুহূর্তে একটা বলে না যে শেষ মুহূর্তের প্রচারণা, কারণ 11 তারিখে ইস্তেহার দেয় না, ইস্তেহার দিবে, ইস্তেহার নিয়ে পাল্টাপাল্টি হবে। ইতিমধ্যে কথাবার্তা উঠছে যে
জামাতের থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এই যে কার্ড দেওয়া হবে, কার্ড দিয়ে বেকার তৈরি করে আমাদের লাভ হবে কি, আমরা এইভাবে করব। আবার নারীদের কর্মঘণ্টা, এটা নিয়ে বক্তব্য উঠছে, তো নারীদেরকে কি সেই ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হবে নাকি? নারী তো আমাদের বাংলাদেশের জনসংখ্যারও এবং ভোটারের ক্ষেত্রে কিন্তু মাত্র কয়েক লক্ষ ডিফারেন্স কিন্তু আমাদের নারী ভোটার পুরুষ ভোটার। তো তাদেরকে আপনি কি উপেক্ষা করবে? হ্যাঁ, এবং একটা প্রসঙ্গ এখানে বলতে হয় যে জুলাই সনদে সেখানে যেটা বলা হয়েছিল যে আপনার 5% করে নারী দিতে হবে। তো জুলাই সনদের ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল সবচেয়ে এনসিপি এবং জামাতে ইসলামী, বিএনপিও ছিল, এটা বেশি ছিল। তো সেখানে কিন্তু কেউ সেই কোটা পূরণ করেনি। বিএনপি তো 10 জন প্রার্থীকে দিয়েছে, জামাত কিন্তু একজনকেও মহিলা প্রার্থী মনোনয়ন দেয়নি, এনসিপি 2 জনকে দিয়েছে। সেই হিসাবে যদি আপনি শতাংশ ধরেন, এনসিপি ঠিক আছে, কিন্তু জামাত কিন্তু একজনকে দেয়নি। তো এখন এই বিষয়গুলো, আর নির্বাচনে তো কিছু হবেই, এই ধরনের আপনার মুখরোচক থাকবে, পাল্টা বক্তব্য থাকবে। হ্যাঁ, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সবাই ক্ষমতা যেতে চায়, বৃহৎ দল দুটি ক্ষমতায় যেতে, তাদের জোট ক্ষমতায় যেতে চায়, সেই হিসেবে এই ধরনের কিছু থাকবে। এবং আগামীতে আমার মনে হয় যে ইশতেহার তারা হয়তো আনুষ্ঠানিকভাবে দেয়নি, কিন্তু বিএনপি যেমন শুরু থেকে বলে আসতেছে 31 দফা তাদের। তারপর ওরা ইশতেহার দেবে, হয়তো আপনার কাছে আবার আসবে ইশতেহার, ওরা দিবে, তখন আমরা হয়তো আর কনসাইজ করে হয়তো তখন দিবে, তখন একটা দুই দলই ইশতেহার দিবে। সামিট করে সেখানে কিন্তু তারা কিছু বিষয় বলেছে, তারা এই করতে চায় আর কি। সেখানে সুনির্দিষ্টভাবে হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আমার হয় দলগুলো, এনসিপি কিন্তু 36 দফা একটা ইশতেহার তারা দিয়েছে। অন্য ইশতেহার দেওয়ার পরে কিন্তু তখন আবার একটা এটা নিয়ে আবার আলোচনা হবে, কারা আগে দিবে, কারা কোনটা মানে কি বলতে চায়, সেটা আমরা দেখব। কাজী মারুফুল ইসলাম, আপনি নারী প্রার্থীদের কথা বলছেন, যে উদ্বেগের প্রসঙ্গ বলছেন, খায়রুল আনোয়ার নারী প্রসঙ্গে যেটা বললেন, যে ওই প্রসঙ্গে আসলে কথা বলতে চাই। আমরা যে জুলাই আন্দোলন দেখি, যে নারীদের যে ব্যাপক অংশগ্রহণ, এটা তো একটা অভূতপূর্ব বিষয় ছিল। সেটা একটা বিষয়। আমাদের জনসংখ্যার 51% বেশি আমাদের নারী, ভোটারের পার্সেন্টেজ দেখে ভোটারও অনেক নারীদের ভোট ছেলে মেয়ে রেশিও প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা নারীদের নিয়ে যে রাজনৈতিক দলগুলোর অবস্থান, মুখে এবং বাস্তবে কি দেখেন? বিশেষ করে এই যে একটা এখন আলোচনায় যেটা আছে, আল জাজিরায় জামাতের আমির যে সাক্ষাৎকার দিয়েছে নেতৃত্বের প্রসঙ্গে, এবং তার একটা স্ট্যাটাস নিয়েও এখন পাল্টা বক্তব্য, এটা হ্যাক হয়ে গেছে ধরনের বলা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? দেখুন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, বিশেষ করে তার রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটি সবগুলো রাজনৈতিক দলের কাছেই আসলে মোটামুটিভাবে উপেক্ষিত। আপনি যদি দেখেন রাজনৈতিক আন্দোলনগুলোর যদি ইতিহাস দেখেন, সেখানে আপনি দেখবেন যে নারীরা কিন্তু শুধু অংশ নিচ্ছেন না, নারীরা কিন্তু নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে জুলাইয়ের যদি আপনি চিন্তা করেন, জুলাইয়ের আন্দোলনের সম্মুখভাগে ছিলেন, শুধু ভাগে ছিলেন না, তারা কৌশল নির্ধারণের সাথে কাজ করেছেন, অর্থাৎ তারা নেতৃত্বের জায়গায় ছিলেন, তারা দৃশ্যমান ছিল। কিন্তু এই যে দৃশ্যমান নারী, এটা কিন্তু ক্রমশ তারা কিন্তু এখান থেকে অপসৃয়মান হয়ে গেলেন, তারা আর দৃশ্যপটে নাই। কোন জায়গা থেকে নাই? প্রথমত হচ্ছে যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সেই সংস্কার কমিশনে আমরা জানি যে নারী বিষয়ক একটা সংস্কার কমিশন হয়েছিল। আপনি দেখেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে একটা পক্ষ কীরকমভাবে জলঘোলা করেছে, এবং কিভাবে আসলে কমিশনের মধ্যে তো অনেক সুপারিশ ছিল, কিন্তু তারা একটা বিশেষ অংশকে তুলে ধরে নেতিবাচকভাবে পুরো কমিশনের অন্যান্য যে সুপারিশগুলো সেইগুলোকেও কিন্তু তারা খারিজ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং এইটা কোনো রাজনৈতিক দল এটাকে সুরক্ষা দেয়নি, অন্তর্বর্তী সরকার এটাকে সুরক্ষা দেয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর এবং অন্তর্বর্তী সরকারের কারোরই কিন্তু এই রাজনৈতিক ক্ষমতায়নে, নারীর ক্ষমতায়নের ব্যাপারে খুব বেশি আগ্রহ কিন্তু আমরা দেখিনি। নির্বাচনের ক্ষেত্রে এসে আমরা কি দেখলাম? নির্বাচনের ক্ষেত্রে এসে দেখলাম আরও দুর্ভাগ্যজনকভাবে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কাছাকাছিও গেলেন না, যেটা খায়রুল ভাই বলেছেন। এবং আমরা এই জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট বলছি, সেই জোটের মধ্যে একজন প্রার্থীও নেই। অন্যদের মধ্যেও খুবই সামান্য, কিন্তু এদের একজনও নেই। তো এই রাজনৈতিক দলটাই, অর্থাৎ এই জামাতে ইসলামী এই নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা তো আজকের কথা না। আমরা 1971 সালে তাদের যে ভয়ঙ্কর ভূমিকা দেখেছি, বিশেষ করে নারীর অধিকার, নারীর মর্যাদা অবমাননে তাদের এই দলের যে সক্রিয় অংশগ্রহণ আমরা মুক্তিযুদ্ধকালীন অবস্থাতে দেখেছি, সেই অবস্থান তো তারা কখনোই পরিবর্তন করেনি। তারা বরাবরই কিন্তু নারীদের ক্ষেত্রে এরকম একটা বিদ্বেষমূলক এবং একটা, যেটাকে আমরা বলি যে তার
ইনফেরিয়র একটা অবস্থান, নারীর একটা নিচু অবস্থানকেই তারা রেখেছে। নারীর বাইরে কাজ করার ব্যাপারে আমরা এই জামাত ইসলামের আমিরের এর আগের যদি বক্তৃতা দেখি, তার প্রত্যেকটা বক্তৃতাতে তারা নারীকে ঘরে রাখার কথা বলছেন, মর্যাদা দিয়ে ঘরে রাখার দাবি করছেন। তো ঘরে রাখার দাবিটা কি কোনো নারী করেছে? এটা উনি বলার কে? অর্থাৎ একজন পুরুষ সে তার নারীকে, তার সহকর্মীকে, তার আরেকজন কাউন্টার পার্টকে ঘরে আটকে রাখার কথা বলছেন, এবং তারই প্রতিফলন আমরা দেখছি যে তার বক্তৃতাতে আছে। পরিষ্কারভাবে তো উনি বলেছেন যে তার দলে নারী নেতৃত্ব থাকা সম্ভব না। ফলে এটা তো মানে যেমন উনি বলছেন যে মুখরোচক অনেক বিষয় আসবে, আমি তো দেখছি যে অনেক মুখোশ উন্মোচনের অনেক বিষয় আসবে। অর্থাৎ এখানে এই দলের যে পরিষ্কার অবস্থান নারী বিষয়ে, সেটা আমাদের কাছে স্পষ্ট। এই স্পষ্ট, আমি জানি না অনেকে হয়তো অবাক হচ্ছেন, আমি তো অবাক হচ্ছি না, এটাই তো তাদের বরাবরের অবস্থান, সারা জীবনই তাদের এই অবস্থান। অর্থাৎ নারীকে তারা সমমর্যাদায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাজকর্মে দেখতে চান না। তার মানে বাংলাদেশের 50 ভাগেরও বেশি যে জনগোষ্ঠী, তাদেরকে তারা সমানভাবে দেখেন না। এটা তো স্পষ্ট, এটা পরিষ্কারভাবে রয়েছে। এবং এটা কিন্তু আপনি দেখেন যে এই যে নির্বাচনে যে ইশতেহারটা দেওয়া হচ্ছে বা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতিতেও কিন্তু এটা একদম পরিষ্কারভাবে কিন্তু তাদের প্রার্থীরা, আপনি সবগুলো দলের প্রার্থীদের যে সমস্ত স্থানীয় পর্যায়ে যে প্রচারণাগুলো চলছে, তাদের বক্তৃতাতে দেখেন আপনি কোনো জামাত ইসলামের কোনো সংসদীয় নেতার, একাধিক নেতার বক্তৃতা যদি আপনি আমাদের কাছে রেকর্ড আপনি দেখতে পাবেন, যে সেখানে তারা আরো কুৎসিত ভাষায় এই বিষয়গুলোকে আক্রমণ করছে। তো এটা বাংলাদেশের আজকে 2026 সালে, অর্থাৎ স্বাধীনতার যেই 54 বছর পরে এসে আমাদের এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে এটা নারীর মৌলিক অধিকার, যেটা আমার সাংবিধানিক অধিকার, তার মানব অধিকারের অংশ, সেই অংশের জন্য আবার নতুন করে কথা বলতে হচ্ছে। তো এটা একদিক দিয়ে আমি বলবো যে নির্বাচনের একটা ইতিবাচক দিক আমরা বলি রাজনীতি বিজ্ঞানে, যে নির্বাচন শুধু সরকারকে গঠন করবে সেটাই সেই সিদ্ধান্তের ব্যাপার না, একই সঙ্গে একটা জনগোষ্ঠীর রাজনৈতিক শিক্ষারও ব্যাপার। অর্থাৎ এই নির্বাচনী প্রক্রিয়া দিয়ে মানুষ আরও রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। ফলে এটাও আমার দেশের নাগরিকদের কাছে এটা একটা তার সচেতনতারও একটা জায়গা, যে তাদের প্রতিনিধি যারা নির্বাচন করবেন, সেই প্রতিনিধিদের কার কি অবস্থান, সেটা নিয়ে যে অস্পষ্টতা কিংবা যে সন্দেহ বা এক ধরনের দ্বিধা ছিল, সেই দ্বিধাগুলো অনেকের ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে, যে যারা প্রতিদ্বন্দ্বী তারা আসলে কি বিশ্বাস করেন, তারা আসলে কিভাবে, কোন দৃষ্টিভঙ্গিতে এই মানুষদেরকে দেখে থাকেন, পুরুষ নারী সম্পর্ককে কিভাবে দেখে থাকেন, নারীর অংশগ্রহণকে কিভাবে দেখে থাকেন, সেটাও স্পষ্ট হচ্ছে। জি, খালিলানা, অন্য একটা প্রসঙ্গে আসে, যেটা আমরা বাংলাদেশে নির্বাচন যেগুলো হয়েছে সেখানে তো আমরা ভোটের হিসাব যদি দেখি যে বিএনপি ক্ষমতায় ছিল বা বিএনপি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কত শতাংশ ভোট পেয়েছে, আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছে, জামাত কতগুলো আসন বা কত শতাংশ ভোট পেয়েছে, বা অন্যান্য দল কত পেয়েছে, একটা সাধারণ হিসাব আমাদের সামনে আছে। কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগ নাই এবং কিছু নতুন ভোটার এবার বেশ প্রায় 4 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে, এখন একটা ন্যারেটিভ বাজারে আছে যে এবার নির্বাচন একটা সারপ্রাইজিং রেজাল্ট হয়ে যেতে পারে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছেন। আপনি কি দেখেন সামনে, এরকম কোনো দেখেন কিনা? ঠিক সারপ্রাইজিং বলতে ঠিক কি বোঝাচ্ছে? সারপ্রাইজিং বলতে ধরেন আন্ডারডগ কেউ একজন হয়ে গেল, মানে জিতে গেল। আমার বাস্তবতা ঠিক সেটা মনে হয় না যে এই ধরনের কোনো কিছু ঘটবে। আমার মনে হয় ভোট যদি সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, সেই সম্ভাবনা আমি দেখছি না অ্যাটলিস্ট। আর যেটা বললেন যে আওয়ামী লীগ, বিএনপি, তাদের যে ভোটের শতাংশ, তো অন্য যে প্রধান প্রতিদ্বন্দ্বী তার ভোটের শতাংশ কিন্তু কখনোই সেটা ধারে কাছেও যায়নি আর কি। তো ভোটার তো এটা ঠিক যে এবার নতুন প্রেক্ষাপটে নতুন নির্বাচন হচ্ছে, নতুন প্রেক্ষাপটে সেক্ষেত্রে তো কিছুটা পরিস্থিতির অন্যরকম হয়েছে। তো সেটা কতটা, সেটা ভোটের দিন পর্যন্ত আমাকে দেখতে হবে। কিন্তু আমি সারপ্রাইজিং কোনো কিছু আমি ধারণা করছি না যে সারপ্রাইজিং কোনো কিছু হবে আর কি। আর দুইটা বিষয় হলো যে একটা হচ্ছে যে ভোটার কী পরিমাণ টার্ন আউট হবে, এটা একটা বিষয় আছে। এখন আগামী কয়েকদিনের পরিস্থিতি বলে দেবে যে হ্যাঁ, পরিস্থিতি যদি পুরো অনুকূলে থাকে, ভোট দেওয়ার মতো অনুকূলে থাকে, মানুষের কোনো সংঘাত যদি নতুন করে তৈরি না হয়, মানুষ যদি আস্থা পায়, কারণ 3টা নির্বাচন মানুষ ভোট দিতে না পেরে মানুষ ভোট দেওয়ার জন্য কিন্তু অধীর অপেক্ষা করছে, এবং 4 কোটির বেশি, প্রায় 4.5 কোটি বা 4.25 কোটি হবে তরুণ প্রজন্মের ভোটার, তাদের তো খুবই আগ্রহ আছে। তো ভোটটা তো বাংলাদেশে একটা আসলে এটা ঠিক যে একটা উৎসবের মতো ভোট হয়, কিন্তু যে কোনো নির্বাচনে আপনি দেখবেন, স্থানীয় পর্যায়ের নির্বাচন বলেন বা জাতীয় পর্যায়ের নির্বাচন বলেন, একটা আমাদের জন্য একটা উৎসবের দিন।
তো সেই হিসাবে ভোটার টার্ন আউট যদি খুব ভালো হয়, উপস্থিতি ভালো হয় এবং সেটা যদি উৎসবের আকার ধারণ করে, তাহলে ভোটের ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো সারপ্রাইজিং কিছু হবে আর কি। হ্যাঁ, যে ধারণা করা যায় যে ফলাফল সাধারণত প্রত্যাশিত হবে, সেই ধরনের ফলাফলই কিছু হবে আর কি। হয়তো এই ধরনের একটা প্রচারণা আছে যে মানে এমন কিছু হবে যেটা ধারণার বাইরে হবে। তো এখন পর্যন্ত কিন্তু যে আজকে ধরেন 1 তারিখ, আর ঠিক 10টা দিন বাকি আছে, এখন পর্যন্ত কিন্তু সামগ্রিকভাবে একটা হাইপ তোলার চেষ্টা করছে কোন একটি বিশেষ দল যে হ্যাঁ এবার পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। তা আমি এখন পর্যন্ত মনে করি না সেই ধরনের কোনো অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা যদি একটু বলে নিই, আমরা যদি জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক দেখি, সেটাও যদি অ্যানালাইসিস করা যায়, এখন পর্যন্ত সেরকম কোনো ট্রেন্ড বা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যে সারপ্রাইজিং কোনো কিছু ঘটবে। আচ্ছা, কাজী মারুফুল ইসলাম, আপনি নির্বাচন পর্যবেক্ষণও করেন, আপনি একজন পর্যবেক্ষকও বটে। সেক্ষেত্রে এই যে ন্যারেটিভগুলো মানে তৈরি করা হচ্ছে বা দুয়ে দুয়ে মানে যোগফল করার চেষ্টা করা হচ্ছে, যেমন ধরেন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে দেখা হয়েছে, বিএনপিকে দেখা হয়েছে, এবার আমাদেরকে দেখেন, 13 তারিখের পর সব কিছু পাল্টে যাবে। অথবা এই যে নির্বাচন, বিশেষ করে ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একতরফা যে বিজয় একটি দলের, সেটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে নেগেটিভ তৈরি করা হচ্ছে যে এবার অন্য কিছু হলেও হয়ে যেতে পারে। এই যে জিনিসগুলো সাধারণ মানুষের তো এই সোশ্যাল মিডিয়া প্রচারণা অনেক কিছু হয়, তা আপনি একটু নির্মোহ ভাবে বিশেষ করে মাঠ পর্যায়ে থেকে এসছেন, যদি একটু বিশ্লেষণ করতেন। প্রথম কথা হলো, আমি যদি বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি পড়াই, ফলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ধরন, সেটা দিয়ে জাতীয় নির্বাচন বিবেচনা করা যায় না। একটা কারণে যে বিশ্ববিদ্যালয়গুলো তো একটা খুব ঘনীভূত একটা জায়গা, একটা অল্প জায়গাতে অনেক অনেক শিক্ষার্থীরা আছে। ফলে তাদের যে পছন্দের যে ক্রাইটেরিয়া, যে কোন কারণে তাদের ভিত্তিতে তারা ভোট দেবেন, সেইটা কিন্তু আসলে আমাদের জাতীয় পর্যায়ে যে নির্বাচন, সেই নির্বাচনের জায়গায় কাজ করে না। প্রথমত আপনি দেখেন যে মানুষ প্রার্থীদের কাছে চায়, প্রার্থীরা অনেক সময় কিন্তু দলীয় পরিচয়, আদর্শিক পরিচয় জরুরি থাকে না। অনেক সময় এলাকা, পাড়া, ইউনিয়ন, এই পরিচয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের কাছে কিন্তু, প্রার্থীদের কাছে তাদের এক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে আমাকে রাস্তা করে দিতে হবে, আমার এলাকায় যে রাস্তা করে দেবে, যে স্কুল করে দিবে, এরকম। কিন্তু গত 20 বছর ধরে বাংলাদেশে গ্রামীণ যে অবকাঠামো, সেই অবকাঠামোর কিন্তু প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে। ফলে ঠিক রাস্তার দাবি, কালভার্টের দাবি, স্কুলের দাবি, এইগুলো কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ দাবি না। তাহলে মানুষ কিসের ভিত্তিতে ভোটটা দেবে? সেই কিসের ভিত্তিতে ভোটটা দেবে, মানুষের কাছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রধানতম বিবেচনাটা হচ্ছে যে দেশে ভাই শান্তি চাই। তাই এই যে শান্তি চাওয়ার মানে হচ্ছে যে আসলে একটা সুস্থির আইন শৃঙ্খলার রক্ষা আছে এমন একটা সমাজ চাই, যেখানে মানুষ তার নিজের কাজ করবে। তাহলে একটা স্থিতিশীল আইন শৃঙ্খলা রক্ষা করা যায় এরকম সমাজ কে অফার করতে পারে, সেটা অর্থাৎ কে এটাকে ম্যানেজ করতে পারে, এইটা ম্যানেজ করার জন্য ম্যানেজার লাগবে। সেই ম্যানেজার যারা প্রতিপক্ষ আছে, তাদের মধ্যে অভিজ্ঞতা প্রয়োজন। ফলে যাদের কাছে অভিজ্ঞতা আছে, সেটা তাদের পক্ষেই তাদের ভোট দেওয়ার কথা, যে এদের প্রতি মানুষের আস্থা রাখার একটা আশা করা যেতে পারে। তো সেক্ষেত্রে যাদের অভিজ্ঞতা নেই, ধরুন আমরা আপনি যেটা বললেন যে আমরা যে জামাতে ইসলামী যদি বিএনপির তুলনায় যে তাদের শাসন অভিজ্ঞতা তার আগে ছিল না, এদেরকে আপনারা দেখেছেন। আমি তো মনে করি যে জামাত ইসলামী বা অন্য যে দলগুলো আছে, তারা কি করতে পারে সেটা দেখার জন্য রাষ্ট্র ক্ষমতাই দেখতে হবে তা না। আপনি তার পুরো রাজনৈতিক যে কেরিয়ার, সেটা আপনি দেখবেন। আপনি অবশ্যই দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল, তখন কে কী রকম ভূমিকা পালন করেছে। তখন তো তারা সেই সময়কার সামরিক বাহিনীর, পাকিস্তানি যে আক্রমণকারী সামরিক বাহিনী, তাদের অংশ হিসেবে কাজ করেছে এবং একই রকমভাবে সেই সামরিক বাহিনীর অংশ হিসেবে নির্যাতনে অংশ নিয়েছে। আমরা এরপরেও তারা কিন্তু বিএনপি শাসনামলেও কিন্তু তারা ক্ষমতার অংশীদার ছিল। তাহলে বিএনপি শাসনামলে বিএনপি যতটুকু ডিসক্রেডিট হয়, ওই সময়টাকে তার যে দুর্নীতির দোষটা দেওয়া হয়, তো সেই দুর্নীতির ভাগিদার তারা তো শাসন ক্ষমতায় ছিলেন। তারা তো এমন না যে বিএনপির দুর্নীতির অভিযোগে তারা শাসন কার্য থেকে তাদের মন্ত্রীরা ওখান থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছেন, আসেননি। তাদের জোটের ভুক্ত ছিলেন, অর্থাৎ তারা পরিপূর্ণভাবে ওই লাভটা নিয়েছেন।
এবং আপনি এর পরে যাদের দেখবেন যে এই যে আওয়ামী লীগের সময় এই দলের যে সমস্ত মানুষগুলো এই দলের ভিতরে লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, তাহলে আওয়ামী লীগের যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষের ভাগীদার তারাও হবে। ফলে তারা যে শেষ পর্যন্ত শাসন ক্ষমতায় কি করতে পারে বা সম্ভাবনা আছে তার তো নজির তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তো ফলে এই কথাটার যুক্তি আমার কাছে খুব আছে বলে মনে হয় না যে তারা শাসন ক্ষমতায় গেলে তাদেরকে তারা কি করতে পারে সে ব্যাপারে কোনো ধারণাই আমাদের নেই। আমি তো পরিষ্কার দেখছি যে স্পষ্ট ধারণা করার জায়গা আছে। ফলে ওই প্রচারণাটা আমার মনে হয় না খুব কাজ করবে, কিংবা ওই প্রচারণাটার যথেষ্ট গুরুত্ব আছে। আমাদের আসলে এখন ব্যাপার হলো যে কারা দেশে একটা স্থিতিশীলতা আনতে পারবে, কারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। এক্ষেত্রে সব দলগুলোরই দায়িত্ব আছে, অর্থাৎ যারা সরকার গঠন করবে তাদেরও যেমন দায়িত্ব আছে, যারা বিরোধী দলে থাকবেন তাদেরও দায়িত্ব আছে। ফলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা আসতে পারি, মানুষ তার যদি তার কাঙ্ক্ষিত পছন্দ যদি ভোট কেন্দ্রে যেয়ে প্রয়োগ করতে পারে এবং সেই ভোটটা যদি শেষ পর্যন্ত গণনা করা হয়, তাহলে মানুষ আসলে একটা স্থিতিশীল বাংলাদেশের কথা চাইবে, একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এইরকম একটা বাংলাদেশের দিকে চাইবে। সেক্ষেত্রে তারা, আমার ধারণা যে একটা স্থিতিশীল অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্বের দিকেই তাদের ঝোঁকটা থাকার কথা। ফলে অন্যান্য প্রচারণাগুলো আমার কাছে মনে হয় না যে যথেষ্ট গুরুত্ব পাবে ভোটারদের কাছে। জি, অনেক ধন্যবাদ খায়রুল আনোয়ার। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে এবং দুজনের কাছে একই প্রশ্ন করব, সেটা হলো নির্বাচন 12 তারিখে নির্বাচন হচ্ছে, সেটা জাতীয় সংসদ নির্বাচন, এমপি নির্বাচন করে সাথে গণভোট, মানে হা না বিষয়টা আছে সংস্কার প্রশ্নে। তো এখন সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এবার নির্বাচনে এই গণনার ক্ষেত্রে অনেক দেরি হতে পারে, এর সাথে যেহেতু পোস্টাল ব্যালট আছে, সবকিছু মিলে নির্বাচনে এবার রেজাল্ট পেতে, ফলাফল পেতে দেরি হতে পারে। কিন্তু বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি, আমরা যদি রেজাল্ট পেতে দেরি হয় বা কোনো কারণে রেজাল্ট ঘোষণা একটু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো আশঙ্কা দেখেন কিনা, বা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সেই ধৈর্য সহনশীলতা আমরা দেখতে পাবো? বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা আগে ঘটেনি যে রেজাল্ট পেতে 2-3 দিন লাগবে। 2-একটা সেন্টারে হয়তো কখনো হয়েছে, তাও হয়তো দেখা গেল যে হয়তো যেদিন ভোট হয়েছে রাতেই হয়ে গেছে সাধারণত রেজাল্ট। কোনো ক্ষেত্রে যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে হয়তো পরের দিন রেজাল্ট হয়েছে। তো যেহেতু অধ্যাপক মারুফ উনি নির্বাচনী বিভিন্ন পর্যবেক্ষণ করেন, উনি এই বিষয়ে ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় 2-3 দিন এই বিষয়টা একটু ধৈর্যের অনেকের, মানে ভোটারদের জন্য মানে একটা ধরনের চাপ তৈরি করবে, প্রার্থীদের জন্য চাপ তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হবে? হয়তো বলতে পারে একই সাথে যেহেতু 2টা ভোট হচ্ছে, এটা নিয়ে তো বিতর্ক আছে যে কেন একই দিনে 2টা ভোট করা হচ্ছে। এখানে সরকারের দিক থেকে দেখা যাচ্ছে যে তাদের গণভোটের প্রতি তাদের আগ্রহটা বেশি, শুরু থেকে তারা এই গণভোটের ব্যাপারে জোর দিয়েছে বেশি। এখন জাতীয় নির্বাচনকে অনেক ক্ষেত্রে সরকারের কোনো মহল আপনি দেখবেন যে তারা ভোটের প্রচার, যে ঠিক আছে তাদের কথা ছিল যে ভোট যেন জনগণ এবার বেশি দেয়, ভোটার পার্সেন্টেজ যাতে বেশি হয় সেজন্য সরকার থেকেও বিভিন্ন রকম প্রচার চালানো হবে। কিন্তু আমরা দেখলাম যে না, উপদেষ্টারা বিভিন্ন জেলা বিভাগে যাচ্ছেন, সেখানে তারা হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচার চালাচ্ছে। ভোটের জন্য যাওয়ার জন্য, যে ভোটে আপনারা অংশগ্রহণ করেন, বিপুলভাবে আসেন, হ্যাঁ এতদিন পর নির্বাচন হচ্ছে, হ্যাঁ সেখানে আপনারা অংশ নিন, তার থেকে তারা হ্যাঁ ভোটের পক্ষে বেশি প্রচার চালাচ্ছে। এইটা একটা বিষয় আছে। আর ভোটের ক্ষেত্রে যেটা আমার মনে হয়, যদি আসলে 2 থেকে 3 দিন লেগে যায়, হ্যাঁ এখন সেটা কি হ্যাঁ ভোট এবং না ওই আপনার কি বলে গণভোট এবং নির্বাচনে 2টাতে একসাথেই হচ্ছে, তাই না? তো করতে গেলে সময় লাগতে পারে। কিন্তু সেটা যদি 2 থেকে 3 দিন লেগে যায়, সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় কিছু ঝামেলা তৈরি হতে পারে। জি, ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনি কি মনে করেন দেরিটা কত দেরি হতে পারে? মানে সাধারণত বাংলাদেশের সংসদ নির্বাচন তো আমরা পরের দিন বা গভীর রাতের মধ্যেই বা আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাই, এবার ক্লিয়ার পিকচার পেতে কি দেরি আমি হতে পারে? এই আশঙ্কাটা একদমই মূলক মনে করছি না। প্রথম কথা হচ্ছে যে গণভোট, যেটা হানা ভোটের যে গণনা পদ্ধতি আর এইটার যে গণনা পদ্ধতি, দুটো সম্পূর্ণ, এবং এটার জন্য দুটো আলাদা টিম কাজ করবে। ফলে ওই ভোটের গুণে তারপরে এই ভোট গোনা হবে, ব্যাপারটা এরকম না। ফলে এটার জন্য সময় ক্ষেপণ আলাদা করে হওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে নির্বাচনের যে আইন আছে, সেই আইনে প্রতিটা কেন্দ্র থেকেই ফলাফল ঘোষিত হতে হবে। অর্থাৎ
নির্বাচনী এলাকা থেকে না, যে যে যেখানে ভোট গ্রহণ হবে কেন্দ্র থেকে ভোট কেন্দ্র থেকে কিন্তু ফলাফলগুলো ঘোষণা করতে হবে এবং শেষ পর্যন্ত যে সব যোগফল আনুষ্ঠানিকভাবে যোগ করা হয়। ফলে আজকের এই 2026 সালে এসে এটা প্রত্যেকটা কেন্দ্রে যদি আপনার ফলাফল ঘোষিত হয়ে যায়, ফলে এক ধরনের হিসাব কিন্তু আপনি আগেই পেয়ে যেতে থাকবেন। তো ফলে এইটাকে উল্টে দিয়ে দেওয়ার কারোর পক্ষে সম্ভব না প্রথমত। ফলে এই সাধারণত আমরা দেখি যে আপনার 2 দিন লাগতে পারে। 2 দিন মানে হচ্ছে যে আমরা শুরু করলাম, শুরু করে পরের দিন বিকাল সন্ধ্যা পর্যন্ত আপনাকে লাগতে পারে। অর্থাৎ আজকে রাত থেকে ভোট গণনা শুরু হলো, এটা কন্টিনিউ করবে দিন বিকাল পর্যন্ত আপনার এটা আসতে পারে। এইটুক তো আসতেই পারে, সেটা খুব অস্বাভাবিক হবে না। কিন্তু এই যে দেরি লাগতে পারে, মানে এই ধরনের প্রচারণাটা কেন করা হলো? যদি আপনি যেটা বললেন যে যদি হ্যাঁ না ভোট বা গণভোট একটা দল করবে আর সংসদ একই করবে, তাহলে তো একই সময় লাগবে। তাহলে অন্যান্য বার যেটা হয়েছে এবারও তাই হবে। আমি যেহেতু গণভোট জনসংখ্যা বেশি থাকবে, এখানে খুব বেশি সমস্যা হওয়ার তো কোনো কারণ নাই। না, মানে যে গণভোট গণনা করতে কম সময় লাগবে, যেহেতু ওখানে মাত্র প্রার্থী 2 জন, হ্যাঁ প্রার্থী আর না প্রার্থী। কিন্তু এখানে যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি, ফলে এইটার গণনা করতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা মানে অতিরিক্ত কোনো সময় লাগবে না। যে স্বাভাবিকভাবে আমরা এত বছর ধরে যে প্রবণতাটা দেখে আসছি সেটুকুই লাগবে। অর্থাৎ আপনি পরের দিন দুপুর বা সকাল নাগাদই মূল ফলাফলের একটা বড় অংশ প্রকাশিত হয়ে যাওয়ার কথা, এবং শেষ পর্যন্ত শেষ ফলাফল হয়তো আরো বিকাল 3টা 4টা 5টা পর্যন্ত লাগতে পারে। এইরকম সাধারণত এটার মধ্যেই আমাদের মূল ফলাফলগুলো তার মানে গণভোটের কারণে নির্বাচনের রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে না, এটা বিলম্ব হওয়ার কোনো কারণ নাই। এর পোস্টাল ভোটগুলো আগে চলে এসছে, ফলে পোস্টাল ভোটগুলো এখন এটাকে ওই দিন গোনা হবে। হ্যাঁ, ওই দিন সর্ট করতে হবে, করে যেন পোস্টাল ভোট তো আপনাকে সংসদীয় এলাকা ভিত্তিক বিতরণ করতে হবে, তারপরে সেখানে গুনতে হবে। ফলে ওইটা আমার ধারণা নির্বাচন কমিশনের ওই প্রস্তুতিও আছে যে ওইটা একই সময় যাতে আমরা কিভাবে এটা কাউন্ট করতে পারি। ফলে গণনা নিয়ে এখনো পর্যন্ত আমি সংখ্যা দেখার বা বিবেচনা করার কারণ দেখছি না। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, খায়রুল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।